হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। আমি দেবজিৎ। আজকে তোমাদের ক্লাস 10 এর বায়োলজির নতুন ভিডিও নিয়ে এসেছি। ইউনিট 3 পড়াবো আজকে, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মেন্ডেলের এক সংকর জনন, দ্বিসংকর জনন আর মেন্ডেলের বিচ্যুতি, যেটা ছিল অসম্পূর্ণ প্রবণতা, এই অবধি দেখেছিলাম। আর আজকে বাকি পার্টটুকু দেখবো। তার মধ্যে প্রথমে আছে মানুষের লিঙ্গ নির্ধারণ। তো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা আজকে একটু জেনে নিই। আসলে প্রথমে জানি যে মানুষের দেহে কটা ক্রোমোসোম আছে। মানুষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 46টা। এর মধ্যে 22 জোড়া হচ্ছে 44টি অটোজোম। 22 জোড়া অটোজোম আর এক জোড়া প্লাস এক জোড়া বা দুটি সেক্স ক্রোমোসোম। এই হলো টোটাল 23 জোড়া, 46টি। আচ্ছা, কি দেখলাম আমরা? 22 জোড়া হচ্ছে অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোসোম, অর্থাৎ 23 জোড়া, টোটাল 23 জোড়া। এখন এই এক জোড়া যে সেক্স ক্রোমোসোম আছে, সেটা হচ্ছে পুরুষদের দেহে থাকে এক্স ওয়াই আর মহিলাদের দেহে থাকে এক্স এক্স। অর্থাৎ মহিলাদের দেহে থাকে 22 জোড়া অটোসোম প্লাস এক্স এক্স, এটা হচ্ছে সেক্স ক্রোমোসোম। আর পুরুষদের দেহে থাকে হচ্ছে 22 জোড়া অটোসোম প্লাস এক্স ওয়াই, এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোসোম। অর্থাৎ পুরুষ হতে গেলে 22 অটোসোম থাকছে, তার সাথে একটা এক্স ক্রোমোসোম এবং একটা ওয়াই ক্রোমোসোম, এই দুটো সেক্স ক্রোমোসোম থাকছে। আর মহিলাদের দিয়ে থাকছে দুটোই এক্স ক্রোমোসোম। তার জন্য মহিলাদের বলা হয় হোমোগ্যামেটিক আর পুরুষদের বলা হয় হেটেরোগ্যামেটিক। মহিলাদের কি বলা হয়? বলা হয় হোমোগ্যামেটিক। আর পুরুষদের বলা হয় হেটেরোগ্যামেটিক। এই হোমোগ্যামেটিক এবং হেটেরোগ্যামেটিক কেন বলা হয়? কারণ হোমোগ্যামেটিক বলা হয় কারণ হচ্ছে এদের মহিলাদের দেহে দুটোই এক্স ক্রোমোসোম, অর্থাৎ যে দুটো সেক্স ক্রোমোসোম থাকছে সে দুটোই সমান, অর্থাৎ দুটোই এক্স থাকছে। তাই এর থেকে যে গ্যামেট উৎপাদন হবে, অর্থাৎ ডিম্বাণু উৎপাদন হবে, সেই দুটোই হবে হচ্ছে এক্স ক্রোমোসোম। আর এই পুরুষদের থাকছে একটা এক্স একটা ওয়াই, অর্থাৎ দুটো আলাদা থাকছে, তার জন্য হেটেরো। হেটেরো কথার অর্থ হচ্ছে ভিন্ন। আর গ্যামেট কথার অর্থ হচ্ছে যেটা আমাদের জনন কোষ, এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু। তাই শুক্রাণু কত ধরনের উৎপন্ন হতে পারে? দুই ধরনের, একটা এক্স একটা ওয়াই। আর যেহেতু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে এবং এটাই যেহেতু লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, তাই লিঙ্গ নির্ধারণের পদ্ধতিকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। এবারে সেইটাই আসে কিভাবে আমাদের লিঙ্গটা নির্ধারণ হয়, এই এক্স আর ওয়াই ক্রোমোসোমের মাধ্যমে। তাই কি বললাম আমি? হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। এখন মহিলাদের দেহে কি থাকছে? সরি, মহিলাদের দেহে থাকছে হচ্ছে এক্স এক্স।
অর্থাৎ এখান থেকে যে ডিম্বাণু উৎপন্ন হবে সেই দুটোই কি হবে, দুটোই হবে এক্স এক্স ক্রোমোসোম বিশিষ্ট। আর পুরুষদের কি হচ্ছে, পুরুষদের থাকছে হচ্ছে এক্স আর ওয়াই। তো এখান থেকে যে শুক্রাণু উৎপন্ন হবে সেই দুটো হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, তাই তো। এখন আর এর সাথে তো অটোসোমটা থাকছে, এরও 22 জোড়া অটোসোম, 22 জোড়া, আর এটারও 22 জোড়া, পুরুষদেরও 22 জোড়া। তো 22 জোড়া যেহেতু অটোসোম, তো আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে 22A বা 22 জোড়া, অর্থাৎ সংখ্যায় লিখলে হবে হচ্ছে 44A। মানে যদি আমরা পুরো সংখ্যাটা লিখি তাহলে 44A, আর এটা 22 জোড়া। তো 44A প্লাস XX এটা হচ্ছে মহিলা, আর 44A প্লাস XY এটা হচ্ছে পুরুষ। তো এইভাবে আমরা ডিনোট করি পুরুষ আর মহিলাকে। তো এখন এই ডিম্বাণু এক্স আর শুক্রাণু হচ্ছে এক্স আর ওয়াই। তো একটা এক্স এর সাথে একটা এক্স আসলে কি হচ্ছে এক্স এক্স, আর এটার সাথে একটা ওয়াই আসলে সেটা হচ্ছে এক্স ওয়াই। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এক্স ওয়াই মানে পুরুষ, তো এখানে পুত্র সন্তান হচ্ছে। আর এক্স এক্স মানে মহিলা, অর্থাৎ কন্যা সন্তান। এটা হচ্ছে আমাদের হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। তো এটা যদি আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি বর্ণনা করো বা হেটারোগ্যামেটিক মেল পদ্ধতিটি লেখো, তো আমরা কিভাবে উত্তরটা লিখবো। তো আমরা প্রথমে লিখব মাতা বা মহিলা, যেটা হবে হচ্ছে 44A প্লাস XX, আর পিতা বা পুরুষ সেটা হবে হচ্ছে 44A প্লাস XY। তো এখন এদের মধ্যে ক্রস হবে, অর্থাৎ 44A প্লাস XX ক্রস 44A প্লাস XY। তো এখান থেকে যখন আমাদের দুটো গ্যামেট তৈরি হবে, তো সেই দুটো গ্যামেট কিন্তু হবে 22A প্লাস X। কখনোই কিন্তু এখানে 44A আসবে না, কারণ আমরা জানি যে গ্যামেটে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো এখানে 22A হবে, কিন্তু কখনোই ভুল করে এখানে 44A লিখবে না, লিখলেই পুরো শূন্য। এখানে 22A, কারণ কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কি হয়, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোসোম সংখ্যা গ্যামেটে অর্ধেক হয়ে যায়। এখানেও 22A প্লাস এক্স, আর এক্স আর ওয়াইটা সবসময় ক্যাপিটালে দেবে। আর এক্ষেত্রে আসবে 22A প্লাস এক্স, 22A প্লাস ওয়াই। তো প্রথমে ক্রস করব আমরা, তাহলে এই 22 আর এই 22 মিলে কি হয়ে যাবে 44, 44A প্লাস এক্স এক্স, আর এখানে আসলো 44A প্লাস এক্স ওয়াই। এই 22 আর এই 22 মিলে কি হয়ে যাবে 44। দেখ যে দুটো গ্যামেটের মিলনে আবার সেই পুরনো ক্রোমোসোম সংখ্যা, মানে আমাদের যে অরিজিনাল ক্রোমোসোম সংখ্যা 44 প্লাস দুটো, এই 44 প্লাস দুটো চলে এসলো, অর্থাৎ 46 হয়ে গেল। তো এখানে লিখে দেবে কন্যা সন্তান, আর এটা পুত্র সন্তান। এটা হচ্ছে আমাদের হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। এখন এখানে আরেকটা কোশ্চেন আসে যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা বা পুরুষের ভূমিকা কতখানি, বা পিতা বা পুরুষের ভূমিকা উল্লেখ করো, বা কেন এই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। তার কারণ হচ্ছে আমাদের মানুষদের পুরুষের দিয়ে কি থাকে, পুরুষের ক্রোমোসোম is equal to 44A প্লাস XY, যেটা আমি প্রথমেই বললাম যে পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোসোমের সংখ্যা দুটো,
এবং সেক্স ক্রোমোসোম দুটো আলাদা আলাদা, অর্থাৎ একটা এক্স এবং একটা ওয়াই। অর্থাৎ এখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হবে, একটার সাথে থাকবে এক্স ক্রোমোসোম, একটার সাথে থাকবে ওয়াই ক্রোমোসোম। আর মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে দুটো গ্যামেটে দুটোতেই এক্স থাকছে। তো সেটা মানে দুটোই সমান, অর্থাৎ হোমোগ্যামেটিক। কিন্তু এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হেটারোগ্যামেটিক, এবং লিঙ্গ নির্ধারণে পুরুষরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ পুরুষদের দুটো আলাদা আলাদা গ্যামেট আছে, একটাই এক্স একটাই ওয়াই। এখন যদি এক্স যদি মহিলার ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় বা মিলিত হয়ে জাইগোট গঠন করে বা যে সন্তান গঠন করবে, সেটা হবে কন্যা সন্তান, কারণ একটা এক্স, আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স আসছে। আর মহিলাদের ক্ষেত্রে একটা এক্স এবং পুরুষদের ক্ষেত্রে ওয়াই যদি এসে মিলিত হয়, তো সেখানে কি হবে, এক্স ওয়াই, অর্থাৎ পুত্র সন্তান হবে। তো এক্ষেত্রে পুরুষরাই কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, সেটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। এই ওয়াই ক্রোমোসোমটা আর এক্স ক্রোমোসোমটা পুরুষদের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কন্যা এবং পুত্র নির্ধারণের ক্ষেত্রে। তো তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে তোমরা যেহেতু এখন পড়ছো, শিখছো, জানছো, তো দেখবে অনেক সময় অনেকের বাড়িতে দেখবে যে কন্যা সন্তান হয়ে যাচ্ছে, পরপর দুটো কন্যা সন্তান হয়েছে। তো সেক্ষেত্রে কাকে দোষ দেয়? মাকে দোষ দেয়, যে কেন কন্যা সন্তান হচ্ছে বা কেন প্রথম সন্তান মেয়ে হলো। তো এটা কিন্তু মায়ের হাতে থাকে না, এটা সম্পূর্ণ কার হাতে থাকে? পিতার হাতে থাকে। দেখালাম যে এক্স এবং ওয়াই পিতারই দুটো আলাদা আলাদা ক্রোমোসোম আছে। এখন পিতার যে শুক্রাণুটা মায়ের ডিম্বাণুর সাথে নিষিক্ত হবে, সেই রকমই সন্তান উৎপন্ন হবে, অর্থাৎ এক্স ক্রোমোসোম হলে এক্স এক্স হবে, ওয়াই ক্রোমোসোম গিয়ে হলে এক্স ওয়াই হবে। তো এক্ষেত্রে আমাদের সমাজ কি করে, যে মহিলাদের দোষ দেয় যে কেন কন্যা সন্তান হলো, প্রথম সন্তান কন্যা হলো বা পরপর দুটো সন্তান কন্যা হলো। কিন্তু এক্ষেত্রে তোমরা কি জানলে যে মহিলাদের কোনো দোষ থাকে না, অর্থাৎ আমাদের মায়েদের কোনো হাত থাকে না। এক্ষেত্রে পিতার ক্রোমোসোম বা পিতার যে শুক্রাণু, সেটাই নির্ণয় করে যে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে। মেনলি বলতে গেলে এটা কারোর হাতে, মাতা পিতা কারোর হাতেই থাকে না। এখন ওখানে কোন শুক্রাণুটা কোন ডিম্বাণুর সাথে নিষিক্ত হবে, সেটা তো তাদের ব্যাপার, সেটা মানুষদের হাতে কি করে থাকবে। তো এই গেল আমাদের হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। তো এর সাথে কিছু রিলেটেড কথা আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে আমরা কি বুঝি? যখন ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে আমাদের ধরলাম দিদা, যিনি মায়ের মা, দিদা, দিদার থেকে যে দিদার বৈশিষ্ট্য মায়ের মাধ্যমে আমার দেহে আসলো। তো সেটা হচ্ছে, এটা আমি ছেলেদের ক্ষেত্রে বলছি, যে দিদার বৈশিষ্ট্য মায়ের মাধ্যমে আমার দেহে আসলো, তো সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। বা এখানে পুত্র লিখে দিচ্ছি, পুত্র যে মায়ের ক্ষেত্রে, বা হচ্ছে দৌহিত্র অর্থাৎ নাতি। দৌহিত্র কথাটাই থাক, কারণ হচ্ছে আমি দিদার পার্সপেক্টে বলছি, তো দৌহিত্র কথাটাই থাক। তো দিদার ক্ষেত্রে দিদার বৈশিষ্ট্য এক্স ক্রোমোসোমের মাধ্যমে মায়ের দেহ হয়ে দৌহিত্রের দেহে প্রকাশ পাচ্ছে, তো সেটাই হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। সেরকমই ঠাকুরদার বৈশিষ্ট্য, পিতার মাধ্যমে কাঁদতে আসছে, সেই পিতার কন্যা বা আহ, সেই দাদুর নাতনি হবে বা দৌহিত্রা, তার দেহে আসলে সেটাকে কি বলছে, এটাকেও ক্রিস ক্রস উত্তরাধিকার বলছে। এটা গেল আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকার। এরপরে আসে যমজ সন্তান। যমজ সন্তান কিন্তু দুই ধরনের হচ্ছে। এটা হচ্ছে সদৃশ যমজ, আর একটা হচ্ছে অসদৃশ যমজ।
আচ্ছা, এই সদৃশ্য এবং অসদৃশ্য যমজ বলতে কি বুঝি? যখন একটা ডিম্বাণু, এটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু, এই দুটো নিষিক্ত হয়ে একটা জাইগোট তৈরি করলো, ঠিক আছে? এখন এই জাইগোটটা যদি বিভাজিত হয়ে দুটো জাইগোট তৈরি করে এবং এই দুটো জাইগোট থেকে যদি দুজন সন্তান উৎপন্ন হয়, সেটা হতে পারে কন্যা, হতে পারে পুত্র, তো এই দুই সন্তানকে পরস্পরের সদৃশ্য যমজ বলা হয়। কারণ এরা একটা জাইগোট থেকে দুটো পৃথক হয়ে দুটো জাইগোট গঠন করে দুইজন সন্তান উৎপন্ন করেছে, একে বলা হয় সদৃশ্য যমজ। এই এই দুইজন সন্তান হুবহু একরকম দেখতে হয় এবং একই লিঙ্গ বিশিষ্ট হয়। যদি কন্যা হয় দুজনাই কন্যা, যদি পুত্র হয় দুজনাই পুত্র হবে। আর এদের বৈশিষ্ট্য সবই একই ধরনের হয়, অর্থাৎ জিন তো সেমই থাকছে, যেহেতু একটা জাইগোট থেকেই দুজনের উৎপত্তি হচ্ছে। আর অসদৃশ্য যমজের ক্ষেত্রে কি হয়? অসদৃশ্য যমজের ক্ষেত্রে যদি একই টাইমে একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু এবং অন্য আরেকটা শুক্রাণু নিষিক্ত করে, তো এক্ষেত্রে যে সন্তান উৎপন্ন হয় আহ একই সময়, তাদের বলা হয় অসদৃশ্য যমজ। এদের মধ্যে একজন কন্যা একজন পুত্র হতে পারে বা উভয় কন্যা উভয় পুত্র হতে পারে, কিন্তু এক্ষেত্রে একজন কন্যা এবং একজন পুত্র এটা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আর এদের ক্ষেত্রে দেখতে সবসময় একরকম হয় না, দুজনের দুরকম ভিন্ন দেখতে হয়, বৈশিষ্ট্যও আলাদা আলাদা হয়। তো এই গেল আমাদের সদৃশ্য এবং অসদৃশ্য যমজ। এরপরে আসবো আমরা যে সাধারণ জিনগত কয়েকটা রোগ আছে সেখানে। তো প্রথমে আমরা দেখে নিই বর্ণান্ধতা। বর্ণান্ধতা, বর্ণান্ধতা বলতে কি বোঝায়? বর্ণান্ধতা হচ্ছে আমাদের চোখ যখন নির্দিষ্ট কতগুলো বর্ণ, যেটা আছে লাল, নীল এবং সবুজ, এই তিনটে বর্ণকে চিনতে ভুল করে বা চিনতে পারে না, তখন সেই রোগটাকে বলা হয় কি বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা কেন ঘটে সেটা আমি আসছি, কিন্তু তার আগে বলে রাখি আমাদের চোখে চোখে কি আছে, কোন কোষ আছে? কোন কোষ? কোন কোষ? কোন কোষ কি করে? আমাদের বর্ণ চিনতে সহায়তা করে। তো এই কোন কোষের যে ডিফেক্ট তৈরি হয় তার জন্য বর্ণান্ধতা রোগ হয়, যার জন্য নীল, লাল এবং সবুজ বর্ণকে আমরা চিনতে পারি না বা চিনতে ভুল করি। তো এটা একটা লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। জিন ঘটিত, তাই এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। প্রচ্ছন্ন কথাটা মাথায় রাখবে। অর্থাৎ লিঙ্গ সংযোজিত বলতে এটা অবভিয়াসলি এক্স ক্রোমোসোম সংযোজিত। সংযোজিত, এক্স ক্রোমোসোম সংযোজিত। আর ওয়াই ক্রোমোসোম সংযোজিত রোগ হয়, তো সেক্ষেত্রে ওয়াই ক্রোমোসোম সংযোজিত প্রকট যে বৈশিষ্ট্যগুলো থাকে, মানে ওয়াই ক্রোমোসোম সংযোজিত প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, ওয়াই ক্রোমোসোম শুধুমাত্র পুরুষদের দেহেই থাকে, অর্থাৎ ওয়াই ক্রোমোসোমের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো পিতা থেকে পুত্রের দেহে আসে। অর্থাৎ ওয়াই ক্রোমোসোম বৈশিষ্ট্য সংযোজিত প্রকট বৈশিষ্ট্যগুলো পিতার দেহ থেকে যখন পুত্রের দেহে এসে প্রকাশ পায়, তো সেটাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে হোল্যান্ড্রিক জিন। সেগুলোকে বলা হয় হোল্যান্ড্রিক জিন। যেমন হচ্ছে কানের লতি, কানের লতির লোম বা চুল যা ইচ্ছা বলতে পারো, এটা হচ্ছে হোল্যান্ড্রিক জিনের একটা উদাহরণ। তো পরীক্ষাতে এরকম শর্ট কোশ্চেন আসে যে হোল্যান্ড্রিক জিন বলতে কি বোঝো, তা একটা উদাহরণ দাও।
তো হোল্যান্ডিজি কি হলো, যে জিনগুলো ওয়াই ক্রোমোসোমের মাধ্যমে পিতা থেকে পুত্রের দেহে এসে প্রকট হয় এবং বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় হোল্যান্ডিক জিন। এবার আমরা কি হচ্ছিল, লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেটা বর্ণান্ধতা আমরা পড়ছিলাম যে এক্স ক্রোমোসোম সংযোজিত এটা জিন ঘটিত রোগ। তো এটা কিভাবে আহ, এক জেনারেশন থেকে অপর জেনারেশনে অর্থাৎ মাতা পিতা থেকে পুত্র বা কন্যার দেহে সঞ্চারিত হয় সেটা আমরা দেখব। তার আগে বলে রাখি বর্ণান্ধতা কয় প্রকারের। বর্ণান্ধতা 3 প্রকারের, অর্থাৎ লাল, নীল এবং সবুজ, 3টে বর্ণকে চিনতে ভুল করে। তাই লাল বর্ণান্ধতাকে কি বলা হয়, বলা হয় প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া। সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়, ডিউটেরানোপিয়া। লাল বর্ণান্ধতা এবং নীল বর্ণান্ধতা, এই লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া বলা হচ্ছে। এবং লাল এবং সবুজ বর্ণান্ধতা, এই দুটো বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর যে নীল বর্ণান্ধতা আছে সেটা কিন্তু হচ্ছে এক্স ক্রোমোসোম নয়, সেটা হচ্ছে অটোসোম বাহিত রোগ। যেটা হচ্ছে নীল বর্ণান্ধতাটা হচ্ছে 7 নম্বর অটোসোম। এটা তোমরা একটু পরীক্ষার খাতায় খেয়াল রাখবে যে বর্ণান্ধতা লাল আর সবুজটাই হচ্ছে সেক্স ক্রোমোসোম বাহিত এবং নীলটা হচ্ছে অটোসোম বাহিত রোগ। তো আমরা এবারে ক্রিস ক্রস উত্তরাধিকারটা একটু দেখে নিই যে লিঙ্গ নির্ধারণে কিভাবে রোগটা আসছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তো সেক্ষেত্রে মহিলাদের দেহে কি থাকে, মহিলাদের দেহে আমরা জানলাম দুটো এক্স ক্রোমোসোম থাকছে। আর পুরুষদের দেহে কি থাকছে, পুরুষদের দেহে থাকছে হচ্ছে একটা এক্স একটা ওয়াই। এখন ধরো মহিলাদের দেহে একটা এক্স ক্রোমোসোমের ডিফেক্ট আছে, অর্থাৎ বর্ণান্ধতার যে জিনটার জন্য সেটা প্রচ্ছন্ন প্রকৃতির একটা এক্স ক্রোমোসোমে আছে, কিন্তু এই এক্স ক্রোমোসোমটা প্রকট প্রকৃতির। অর্থাৎ আমরা কি জেনেছি আগে, যে প্রকট জিন প্রচ্ছন্ন জিনের উপর প্রভাব বিস্তার করে এবং প্রচ্ছন্ন জিনকে প্রকাশিত হতে বাধা দেয়, অর্থাৎ প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। তো এক্ষেত্রে যেহেতু মহিলাদের একটা এক্স ক্রোমোসোমের জিনটা প্রকট থাকছে এবং একটা এক্স ক্রোমোসোম প্রচ্ছন্ন থাকছে, তো সেক্ষেত্রে প্রকটটাই প্রকাশ পাচ্ছে, অর্থাৎ মহিলাটা কিন্তু আপাত দৃষ্টিতে স্বাভাবিক বলেই মনে হবে। অর্থাৎ আহ, তিনি কোনো রংকে চিনতে পারবেন না এরকম হবে না, তিনি সব রঙে সঠিকভাবে চিনতে পারবেন, কিন্তু তার মধ্যেও একটা এক্স ক্রোমোসোম প্রচ্ছন্ন জিনটা থেকে যাবে। তাই এদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক, অর্থাৎ মানে বলা হয় হেটেরোগ্যামেটস। যে মহিলাদের দেহে এই বর্ণান্ধতার সাপেক্ষে বলা হচ্ছে হেটেরোগ্যামেটি, যেহেতু একটা এক্স এ প্রকট জিন থাকছে একটাতে প্রচ্ছন্ন জিন থাকছে, তো সেক্ষেত্রে স্বাভাবিকই হচ্ছে মহিলাটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক। কিন্তু যদি পুরুষদের ক্ষেত্রে দেখা যায় ওদের একটাই এক্স ক্রোমোসোম, সেটাই যদি প্রচ্ছন্ন হয় তাহলে সে কি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি হয়ে যাবে। সে লাল, নীল বা সবুজ যে কোনো বর্ণান্ধতায় হোক কোনো রঙকে চিনতে পারবে না। তো এক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা এক্স ক্রোমোসোম যদি প্রচ্ছন্ন জিন ঘটিত হয়ে যায় তাহলে কি হবে, মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোসোম থাকছে তাহলে সেটা স্বাভাবিক হচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে স্বাভাবিক। কিন্তু পুরুষদের যেহেতু একটাই এক্স ক্রোমোসোম থাকছে এবং সেটাই যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে সে কি হয়ে যাচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে এক্স ক্রোমোসোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই বাহক প্রকৃতির হন এবং পুরুষরা বেশিরভাগই আক্রান্ত হন। অর্থাৎ এক্ষেত্রে একটা কোশ্চেন আসে যে হিমোফিলিয়া, সরি হ্যাঁ, হিমোফিলিয়া হোক বা বর্ণান্ধতা হোক, সেক্ষেত্রে কেন পুরুষরাই বেশি আক্রান্ত হয়। তো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, যেটা আমি পরে আসছি হিমোফিলিয়াতে, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা যেটা হচ্ছে সেটা এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সেক্ষেত্রে পুরুষদের দিয়ে যেহেতু একটাই এক্স ক্রোমোসোম থাকে, তাহলে সেই এক্স ক্রোমোসোমটা যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে পুরুষটা আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোসোম থাকছে যার মধ্যে একটা প্রচ্ছন্ন হয়ে গেলেও আরেকটা স্বাভাবিক থাকছে,
বা প্রকট থাকছে, ফলে মহিলাটা আপাতদৃষ্টিতে স্বাভাবিক কিন্তু রোগের বাহক, কিন্তু তাদের রোগটা প্রকাশ পাচ্ছে না, তিনি আপাতদৃষ্টিতে স্বাভাবিক থাকছেন। তো এই কারণেই যে কোনো এক্স ক্রোমোসোম গঠিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগের ক্ষেত্রে পুরুষরাই বেশি আক্রান্ত হয়। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, তোমরা একটু মাথায় রাখবে। এবার আমরা বর্ণান্ধতা দেখে নিই, যে বর্ণান্ধতায় আক্রান্ত জিন যেটা আমরা কিভাবে প্রকাশ করি, এক্স স্মল সি হিসাবে প্রকাশ করি। আর স্বাভাবিককে কি বলে প্রকাশ করি, স্বাভাবিককে প্রকাশ করি এক্স সি প্লাস, যেটা প্রকট, এটা প্রচ্ছন্ন আর এটা হচ্ছে প্রকট, এই হিসাবে আমরা প্রকাশ করি। তো এখন ধরে নেওয়া যাক একজন প্রচ্ছন্ন মানে এর আপাতভাবে স্বাভাবিক প্রচ্ছন্ন আপাতভাবে স্বাভাবিক মহিলার সাথে আক্রান্ত ব্যক্তির যদি বিবাহ দেওয়া হয় বা বিবাহ হয়, তাদের সন্তানদের মধ্যে কিভাবে রোগটা বিস্তারিত করবে। তাহলে সেটা আমরা দেখে নিই, যে আপাত স্বাভাবিক মহিলা, এই জিরোটায় কি হবে, এক্স সি প্লাস এক্স সি, যেহেতু আপাত স্বাভাবিক বলে দিয়েছে তার মধ্যে একটা বাহক মানে সে হচ্ছে সেই রোগটার কেরিয়ার, এটা মাথায় রাখবে যে একটা তাহলে প্রচ্ছন্ন হবে। আর আক্রান্ত পুরুষ বলেছে, হবে হচ্ছে এক্স সি আর ওয়াই। তাহলে আমরা দেখে নিই কি হচ্ছে। এখন যদি এক্স সি প্লাস এক্স সি ক্রস এক্স সি অ্যান্ড ওয়াই, তো এদের মধ্যে দুটো গ্যামেট হবে, যেটা হচ্ছে এক্স সি প্লাস অ্যান্ড এক্স সি, আর এদের হবে হচ্ছে এক্স সি অ্যান্ড ওয়াই। তো আমরা চেকার বোর্ডের মাধ্যমে করি, যে পানেট স্কোয়ার বা চেকার বোর্ড। এই সাইন দুটো দিতে কখনোই ভুলবে না, এই সাইনটা মানে হচ্ছে পুরুষ আর এই সাইনটা মানে হচ্ছে কি মহিলা। তো এখানে যেহেতু পুরুষদের ঘর এটা, তাহলে লিখবো এক্স সি অ্যান্ড ওয়াই, আর এটা এক্স সি প্লাস আর এক্স সি। তো এখানে হবে এক্স সি প্লাস এক্স সি আর এক্স সি প্লাস ওয়াই। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে প্রথমে কন্যা সন্তান আছে, তার হচ্ছে একটা এক্স ক্রোমোসোম প্রকট এবং একটা প্রচ্ছন্ন, অর্থাৎ সে আপাত স্বাভাবিক হচ্ছে। তার মধ্যে বর্ণান্ধতা জিনটা থাকছে কিন্তু সে আপাত স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকই থাকছে কিন্তু জিনটাও থাকছে। এটা হচ্ছে এক্স সি প্লাস আর ওয়াই, এটা পুরো সম্পূর্ণ সুস্থ পুত্র। এখন এক্স সি এক্স সি, এই এটা হচ্ছে দুটোই প্রচ্ছন্ন জিন আছে এই কন্যায়, তার জন্য এটা আক্রান্ত কন্যা। আর এক্স সি ওয়াই, এটাও বোঝা যাচ্ছে এটা আক্রান্ত পুত্র। তাহলে পার্সেন্টেজ কি আসছে, পার্সেন্টেজ আছে 50% সন্তান স্বাভাবিক এবং 50% সন্তান কি হবে, আক্রান্ত। এইভাবে আমরা চেকার বোর্ড করে দেখাবো যদি কোশ্চেন আসে যে যে কোনো, এটা আমরা ধরেছি যে আপাত স্বাভাবিক মহিলার সাথে আক্রান্ত পুরুষের বিবাহ দিলে তাদের সন্তানদের মধ্যে কি হারে রোগটা প্রকাশ পাবে। তো সেক্ষেত্রে হবে 50% সন্তান স্বাভাবিক আর 50% সন্তান আক্রান্ত। এইভাবে আমরা চেকার বোর্ড করে দেখাবো।
তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো? হিমোফিলিয়া দেখবো আর থ্যালাসেমিয়া দেখবো, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো আজকে অব্দি টাটা।